মানুষ দুইভাবে কষ্ট পায়, হয় রোগে ভুগে আর না হলে শোকে। আমি রোগে তেমন না ভুগলেও শোকে অনেক বেশি ভুগেছি। কারণ গত 6 মাস যাবৎ আমার সাথে যা হয়ে আসছে তাতে এমনটা হওয়াটাই স্বাভাবিক। এই পৃথিবীতে কারা বেশি সবচেয়ে সুখী মানুষ জানেন তো? আমার অ্যাক্সিডেন্টের ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী মানুষ, যাদের বউ নেই। এখন কারণ জিজ্ঞেস করতেই পারেন, জিজ্ঞেস করার দরকার নেই, বলার জন্যই আজকে এরকম একটা পরিস্থিতিতে আমি আপনাদের সামনে এসে হাজির। গল্পের শেষে গিয়ে হয়তো বুঝতে পারবেন কেন, কী জন্য আমি এই কথাগুলো বললাম। আর যারা বউ নামক প্যারার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এটা বলাটা কোনো অসাধারণ বিষয় নয়, খুব সাধারণ আর সিম্পল একটা কথা। যা হোক, গত 6 মাসে ঈশানের সাথে ঠিক কী হয়েছে সেটা পরে বলবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত ঈশানের সেন্স ছিল, ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত আপনাদের বলি। ছেলেটা ভালোই ভালোই বাসা থেকে বেরিয়েছিল অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে কাজও করেছিল, কিন্তু দুপুর হতেই খেয়াল করলো ওর বউ, অর্থাৎ যে মেয়ের জন্য এত কিছু, সেই মেয়েটা অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। অবশ্য আপনারা বলতেই পারেন অফিসটা কার। অফিসটা হচ্ছে ঈশানের বউ, অর্থাৎ চাচাতো বোন ঈশিতাদের। যখন ঈশানকে মেয়েটা বিয়ে করেছিল তখন ঈশানের বিয়েতে মত ছিল না, আর না মেয়েটাকে ভালোবাসতো। কিন্তু ওর পাগলামির কারণে একটা সময় ওর এমন একটা মিথ্যা আর অপবাদমূলক কর্মকাণ্ডের পরও ঈশান মেয়েটাকে ভালোবেসেছিল। রাগ করে থাকতে পারেনি, কারণ মেয়েটা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো বলে দাবি করত। ঈশান বিয়ের আগ পর্যন্ত সেটাই জানতো। বিয়ের পরও কিছুদিন ভেবেছিল যে ঈশিতা ওকে অনেক বেশি ভালোবাসে, তাই রাগের মাথায় এরকম জোর করে ওকে বিয়ে করেছে। গল্পের নামে এতক্ষণ আপনাদের বুঝে যাওয়ার কথা, সিনিয়র ব্ল্যাকমেলার চাচাতো বোনের সাথে ঈশানের বিয়েটা হয়েছে। মেয়েটা ঈশানকে গত 5 বছর যাবৎ পছন্দ করে ভালোবাসে, কিন্তু লেখাপড়ার জন্য মেয়েটাকে বাহিরে পাঠানো হয়েছিল। যেতে চাইছিল না তখন। অবশ্যই ঈশান জানতো না যে ঈশিতা আপুকে এত বেশি পছন্দ করে আর এত ভালোবাসে। আর জানবে বা কী করে? চাচাতো বোন হওয়ার দরুন ঈশান মেয়েটার এরকম হাবভাব কিংবা ওর কেয়ারিং আর পাগলামিগুলো ঈশান স্বাভাবিকভাবেই নিয়েছিল। চাচাতো ভাই বোনের মধ্যে এরকম দুষ্টু মিষ্টি খুনসুটি থাকতেই পারে। তাছাড়া দুজনেই বয়সের তফাৎটাও খুব বেশি নয়। ঈশিতা থেকে বছর দেড়েকের বড় হবে, তাই প্রায় একসাথেই বড় হয়েছিল দুজন। ছোটবেলা থেকেই দুজনের মাঝে ঝগড়ার লড়াই লেগে থাকতো, কিন্তু বোঝার বয়স হবার পর থেকে ঈশান দেখে আসছে মেয়েটা একদম ওকে বলতে পাগল। ঈশান ভেবেছিল একসাথে থেকেছে আর চাচাতো বোন বলেই ওর প্রতি এত বেশি মেয়েটা খেয়াল রাখে। ঈশানও বোন হিসেবে ওকে সবসময় আপু বলেই ডেকেছে। তারপর যখন গত 5 বছর আগে মেয়েটাকে বাসা থেকে জোর করে বাইরে পাঠানো হলো পড়ালেখার জন্য, তখন ঈশিতা যেতে চাইছিল না। তার কারণ জানতে চাইলে মেয়েটা বলে ও পরিবার ছেড়ে কোথাও যাবে না। কিন্তু ঈশান ততদিনেও জানতো না যে কারণটা একমাত্র ও। বাড়ি যাওয়ার পর থেকে ঈশিতা আপুর সাথে ঈশানের যোগাযোগটা অনেক কম হয়ে যায়, কারণ মেয়েটা পড়ালেখার জন্য গেছে, তাই ঈশান নিজে থেকেই ওর সাথে যোগাযোগটা কম করে। তাছাড়া ফিরে আসার পর হয়তোবা ঈশানের সাথে ওর ছোটোবেলায় সেসব স্মৃতিও মনে থাকবে না, সেটা ভেবেই ঈশান নিজের মতো করে মেয়েটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই সেটা বুঝতে পারলো ছেলেটার দিক থেকে অবহেলা আর এড়িয়ে যাওয়াটা দিন দিন বেড়েই যাচ্ছে, তখনই সীতার উপায় না পেয়ে বাইরে থাকাকালীন সময়ে গত 1 বছর আগে বাসায় ফেরার আগেই ঈশানকে জানিয়ে দেয় ও ঈশানের জন্য পাগলামিটা এজন্যই করে কারণ ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ঈশানকে। ছেলেটা সেদিন অবাক হলেও মজা ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তী 6 মাস ঈশিতা পাগলের মতো ওর সাথে কথা বলার আর যোগাযোগ করার চেষ্টা করে। ঈশান আব্বু আম্মুকে বিষয়টা জানালে তখন ওরা ঈশানকে নিজের দিক থেকে দূরে সরে থাকার কথা বলে, কারণ ঈশিতাদের অবস্থা ঈশানদের থেকে অনেক ভালো ছিল।
ঈশানের আব্বু ছোটোখাটো একটা বিজনেস করলেও ঈশিতার আব্বুর অনেক বড় বিজনেস। দু মেয়ের নামে ভদ্রলোক দেশে বিদেশে বিজনেস করে বেড়াচ্ছে, আর বড় মেয়েকে অফিসের দায়িত্ব দিবে বলেই এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বাইরে পাঠিয়েছিল। কিন্তু 6 মাস যেতে না যেতেই ঈশিতা আর থাকতে না পেরে ঈশানের এরকম অবহেলাটা সহ্য করতে পারল না বলেই দেশে ফিরে এসেছে। আব্বু আম্মুর সাথে জেদ করে এক প্রকার দেশে ফিরে আসে, কিন্তু মেয়েটা এবারও কারণটা বলেনি। তারপর থেকে মেয়েটা ঈশানের পিছনে লেগেছিল। ঈশান যথাসম্ভব ওর থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু মেয়েটা প্রচুর পরিমাণে ঈশানকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, বারবার নিজের কাছে টেনে নিত। ঈশান যতবার মেয়েটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে ততবার মেয়েটা সুইসাইড পর্যন্তও করতে গিয়েছিল। শেষে উপায় না পেয়ে ঈশান ওর থেকে দূরে সরতে তো পারেইনি, কিন্তু যথাসম্ভব ওর এই প্রেম ভালোবাসার নাম সাইকোপ্যাথ থেকে দূরে থাকার চেষ্টা করে। কারণে ঈশিতার ভালোবাসাটা ছিল খুবই মারাত্মক। সময়ে অসময়ে মেয়েটা যখন যা খুশি তাই করত। মাঝরাতে ঈশানকে দেখতে ইচ্ছে হলে ওকে কল করে বাসায় ডাকতো, জোর করে এক প্রকার ঈশানকে দিয়ে নানা কাজ করিয়ে নিত। অন্যদিকে ঈশান আব্বু আম্মুর কথা ভেবেছিল, জানতো ঈশিতার আব্বু কখনো ওদের সম্পর্কটা মেনে নিবে না। একই তো কাজিন, তার উপর আবার ওদের অবস্থা এত বেশি ভালো ছিল যে ঈশানের সাথে তার মেয়েকে কখনোই মেনে নিত না। ভদ্রলোক রাগী বলে ঈশান দূরে থাকতো। ঈশানের আব্বুর একটা মান সম্মান আছে, সেটা ভেবেই শেষে ওরা দুজন বিয়ে করে নিলে কিংবা সম্পর্কে জড়ালে এসব জানার পর ভদ্রলোক তার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেও দুবার ভাববেন না। অন্যদিকে ঈশানের আব্বু বুঝতে পারে ছেলেটা খুব চাপে আছে। উনি নিজেও এসে তাকে বোঝানোর চেষ্টা করলে ঈশিতা তা বুঝতে পারেনি। উল্টো চাচুর কাছে ওনার ছেলেকে বিয়ে করার আবদার করে বসে, কিন্তু ঈশানের আব্বু নারাজ ছিল। শেষে উপায় না পেয়ে ভদ্রলোক বড় ভাইয়ের দ্বারস্থ হয়, আর তারপর কথা চলে বড় মেয়ের বিয়ে দেওয়ার কথা বললে ঈশিতার আব্বু বলেছিল সময় হলে ঠিকই দিবেন, কিন্তু ঈশানের আব্বু চেয়েছিল ঈশিতার বিয়ে হয়ে গেলে আর পাগলামি করতে পারবে না। তারপর গত 6 মাস আগে যখন ঈশিতার আব্বু ওর জন্য ভালো একটা পাত্রের সন্ধান পাই, তখন ছেলেটার সম্পর্কে ঈশিতাকে জানায়। ঈশিতা সেদিন আব্বুকে বলেছিল বিয়ে করবে না। কারণটা জানতে চাইলে মেয়ে উপায় না পেয়ে আব্বুকে বলতে বাধ্য হয় ও ঈশানকে বিয়ে করবে আর ওকে পছন্দ করে। মেয়ের এমন কথাতে ভদ্রলোক রাগ করলেও ওকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ঈশিতা সহজ কথায় বোঝার মেয়েই নয়। তারপর মেয়েকে বোঝাতে না পেরে ভদ্রলোক মেয়েকে বাসায় আটকে রেখেছিল। তার 2 দিন বাদেই ঈশিতা কিভাবে ছাড়া পায় কে জানে। তবে ছাড়া পাওয়ার পর প্রথমেই ঈশানের সাথে দেখা করেছিল। ঈশিতা ঈশানকে বিষয়টা জানালে ছেলেটা বলে বিয়ে করে নিতে, কিন্তু মেয়েটা এতটাই নারাজ ছিল যে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। ঈশিতা ঈশানকে জড়িয়ে ধরে বলেছিল অন্য কাউকে বিয়ে করতে পারবে না। ঈশান যদি ওকে বিয়েটা না করে তাহলেও মরে যাবে। তারপরও ঈশান রাজি ছিল না। শেষে ঈশিতা উপায় না পেয়ে সেদিন ঈশানকে নিয়ে জোর করে ওর বাসায় যায়। বাসায় গিয়ে ঈশিতা যে এরকম একটা কাজ করবে সেটা ঈশান ভাবতেও পারেনি। মেয়েটা একটু পাগলি বটে, তবে মনের দিক থেকে ভালো। তাই ছেলেটা ভেবেছিল ওর আব্বু আম্মুকে যদি বোঝাতে পারে কিংবা ঈশানের বাসায় গেলে হয়তো আম্মু ঈশিতাকে বোঝালে মেয়েটা কিছুটা শান্ত হবে। কিন্তু যাওয়ার পরে এই বজ্জাত বেটি এমন একটা কাজ করবে সেটা ঈশান ভাবতেও পারেনি। দুজনেই আম্মুর সামনে দাঁড়িয়েছিল। অসময়ে দুজনকে একসাথে দেখে আম্মু কিছুক্ষণ চুপ করেছিল। তখনই ঈশিতা নিজে থেকে ঈশানের আম্মুকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ছোট আম্মু, আমরা দুজন বিয়ে করতে চাই। ঈশিতার কথাতে ঈশান আর আম্মু অবাক হলে তখন মেয়েটা এমন কিছু বলে যার জন্য প্রস্তুত ছিল না ঈশান। আমি জানি তো তোমাদের আমাকে পছন্দ না ছোট আম্মু, কিন্তু আমি তো তোমার মেয়ের মতোই। বলো, তুমি হয়তো জানো না আমরা দুজন দুজনকে ভালোবাসি আম্মু। ঈশিতার কথাতে আম্মু সহ ঈশান যেন আকাশ থেকে পড়ল। ঈশান আবার কবে বললো এই মেয়েকে ভালোবাসে? আম্মু চোখ বড় বড় করে ছেলের দিকে তাকিয়ে আছে। ঈশিতা এবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে ফেলল। ঈশান আম্মুকে কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা বলতে আরম্ভ করলো, আমি জানি তোমার ছেলে আমাকে অস্বীকার করবে, কখনোই বলবে না যে ও আমাকে ভালোবাসে।
আমি ভেবেছিলাম আজকে ওকে রাজি করিয়ে নিয়ে আসবো, কিন্তু তোমার ছেলে ভয় পাচ্ছিল, ও ভেবেছিল আমাকে এড়িয়ে যাবে। কিন্তু দেখো, আমি ওকে জোর করে তোমার কাছে নিয়ে এসেছি। আম্মু, তুমি হয়তো আমাকে বলবে যে আমি যেন তোমার ছেলে থেকে দূরে সরে যাই, কিন্তু দেখো, আমরা দুজন দুজনকে সত্যি অনেক ভালোবাসি। আর আমরা এতটাই ঘনিষ্ঠ হয়েছিলাম যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। তাই তো আমি বাইরে থেকে চলে আসলাম তোমার ছেলের কাছে। তারপর এতটাই ঘনিষ্ঠ হয়েছে যে এখন তোমার ছেলেকে ছেড়ে থাকাটা পারবো না। এখন যদি ও আমাকে বিয়ে না করে তাহলে আমাকে সুইসাইড করতে হবে আম্মু। মানে? ছোট আম্মু, মানেটা খুবই সোজা। ঈশান আর আমি ইন্টিমেট হয়েছিলাম, আর এখন ওর বেবি আমার পেটে। তোমার ছেলে সবটা জানার পরে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছে। আরে বেবিকে অস্বীকার করছে। ও বলছে ও এসবের দায়ভার নিতে পারবে না। তুমি বলো না, আমরা কি ইচ্ছে করে এমনটা করেছি? ইমোশনাল হয়ে আবেগের বশে এরকম একটা কাজ করে ফেলেছি। এখন ও যদি আমাকে দূরে সরিয়ে দেয়, আমি কি করে বাঁচবো? ছোট আম্মু, তোমার ছেলেকে বলো না আমাকে বিয়ে করে নিতে, নাহলে আমি সমাজে কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সুইসাইড করে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ঈশিতার কথাতে যেন আম্মু আকাশ থেকে পড়ল। বিশ্বাসই করতে পারছে না যে ছেলে এমন একটা অন্যায় করেছে। মেয়েটা এমন কান্নাকাটি করে বারবার একই কথা বলতে লাগলো। ঈশান হতভম্ব হয়ে গেছে। কী জবাব দিবে কিংবা কি বলে বিষয়টাকে প্রমাণ করার চেষ্টা করবে সেটাও জানা নেই। এবার ঈশিতা কান্না করতে করতে এসে আম্মুকে জড়িয়ে ধরতেই আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আম্মু ঈশানের দিকে তাকাতেই ছেলেটা যখন কিছু বলতে যাবে তখনই ঈশিতা বলতে শুরু করে। তোমার ছেলে এখন স্বীকার করবে না, ও বারণ করবে যে ওর সাথে আমার কিছুই ছিল না। কিন্তু বিশ্বাস করো ছোট আম্মু, আমি সত্যি বলছি। কেটে গেছে প্রায় 1 ঘন্টা। ডাইনিং রুমে লোকের সমাগম। ঈশিতার আর ঈশানের পরিবার দুজনেই দুজনকে মধ্যমণি করে বসে আছে। দুজনেই ডাইনিং রুমের মাঝখানটায় দাঁড়িয়ে আছে। ঈশান আর ঈশিতা পাশাপাশি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশিতার আব্বু রাগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর ঈশানের আব্বু শুধু ছেলের দিকে তাকিয়ে আছে। এখান থেকে রুমে যেতে পারলেই যেন এক দফা ছেলের উপর দিয়ে ঘূর্ণিঝড় বইয়ে দিবে। ঈশিতা এখানে আসার পর থেকেই ঈশান হাজারবার বলে বোঝানোর চেষ্টা করেছে এমন কিছু হয়নি। ঈশিতা ব্ল্যাকমেল করে ওকে বিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করেনি। ঈশিতার কান্নাকাটিতে সবাই বিশ্বাস করে নিয়েছে এরকম কিছু হয়েছে, আর এর একটা সঠিক সমাধান দরকার। ঈশান হাজারবার ঈশিতাকে বলেছিল যেন এই মিথ্যাটা না বলে, কিন্তু কে শোনে কার কথা? ঈশিতা সে তখন থেকে কান্না করেই যাচ্ছে। আবু তেড়ে এসে ঈশিতাকে মারতে গেলে তখন তার ভাই এসে ভদ্রলোককে আটকে দিলেন আর বলতে লাগলেন, ভাইজান, আমি জানি তুমি আমার ছেলের পাশে কখনোই নিচের মেয়েকে মেনে নিবে না, কারণ আমরা তোমাদের থেকে অনেক নিচু পর্যায়ের আর তুমি অনেক বড় বিজনেসম্যান। এখন এই বিষয়টা তুমি মানতেও চাইবে না। তুমি ভাবো টাকা দিয়ে সব করা যায়, কিন্তু নিচের মান সম্মানটাকে কখনো টাকা দিয়ে কিনতে পেরেছ? দেখো ভাইজান, আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুমি যাও, সমস্যার সমাধান হতে পারে, তাতে কি হয়েছে? কতই তো হচ্ছে চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে। এখন যদি জেদ ধরে বসে থাকো তাহলে ছেলে মেয়ের কারণে আমাদের মান সম্মান নষ্ট হবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে তুমি ওদের মেনে নাও আর ওদের বিয়েটা দিয়ে দাও আজকেই। দেখো, ছোটোবেলা থেকে আমি তোমার কথা মেনে এসেছি, তাই তোমার কাছে রিকোয়েস্ট করছি। আর ছেলের বাবা হিসেবে বড় ভাইয়ের মান সম্মান বাঁচানোর কথা ভেবেও আমি এরকম কথা বলছি, কারণ আমি চাই না আমাদের পুরো পরিবারের সম্মানটা নষ্ট হোক। এক সময় আমরা একসাথে থাকলেও এখন আলাদা, কিন্তু আমি তোমার পরিবার আর আমার পরিবারকে কখনো আলাদা করে দেখিনি। ঈশিতা আমার মেয়ের মতো, ওর বিয়ে হলেও ভালো থাকবে। আমি জানি না ওর সব আশাগুলো পূরণ করতে পারবে কিনা ঈশান, তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালো রাখার তোমার মেয়েকে। এবার ঈশিতার আম্মু এগিয়ে আসলো আর ঈশিতার আব্বুর একটা হাত ধরে বলতে আরম্ভ করলো, ওগো, রাগের মাথায় এমন কিছু করো না যার জন্য মেয়েটার ক্ষতি হয় আর পরিবারের মান সম্মানটা ধুলোর সাথে মিশে যায়। তোমার ভাই ঠিকই বলেছে। দেখো, ঈশিতাকে আমরা ভালো একটা ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলাম। ঈশান তো ভালো ছেলে, ওর সাথে বিয়ে হলেই আমাদের মেয়ে খুশি থাকবে। ওরা ভালোবাসি বলেই এরকম একটা ভুল করে ফেলেছে। এখন তুমি আর রাগ জেদ করে এরকম কিছু করো না যার জন্য সম্মানটা শেষে ধুলোর সাথে মিশে যায়। রাগ করলে সবটা ঠিক হয়ে যাবে। তুমি ওদের মেনে নেবে, কারণ মেয়েদের থেকে তুমি দূরে থাকতে পারবে না, ওদের কাছে টেনে নিতেই হবে।
কিন্তু যদি সম্মানটা নষ্ট হয় সেটা আর ফিরে পাওয়া যাবে না। ঈশান কোনো কথা বলল না, আর কোনো কথা বলার সুযোগও পেল না। তার আগেই ঈশিতার আব্বু আম্মু হাজারটা কথা বলল। ঈশানের আব্বু আম্মু ওনাদের বোঝালো মান সম্মান বাঁচানোর জন্য হলেও দুজনের বিয়ে দিতে হবে। ঈশান যতবার বোঝানোর চেষ্টা করলো এরকম কিছুই করেনি কিংবা হয়নি। তখন ঈশিতা ঈশানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলল যেন এসব কথা না বলে, আর ওকে বিয়ে না করলে ঈশিতা সুইসাইড করে নেবে। এরকম কোনো কথা বলাতেই ঈশানের আব্বু রেগে গিয়েছিল। তাই ঈশান আর কোনো উপায় না পেয়ে চুপ করেছিল। বুঝতে পারল এখন এই মুহূর্তে ওর কথাটা আর কেউ বিশ্বাস করবে না। তাই জোর গলায় এসব বলেও কোনো লাভ হবে না। শেষে 1.5 ঘন্টার প্রচেষ্টার পর ঈশিতার আব্বু বিয়েতে তো রাজি হলো, কিন্তু ভদ্রলোক চুপ করেছিলেন। কাজী আসলে ঈশান বলল ঈশিতাকে বিয়ে করবে না। তখন ঈশানের আব্বু কষিয়ে ওর কান বরাবর কয়েকটা বসাতেই কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। ঈশান বুঝতে পারল যে এর থেকে বেশি কথা বললে আজকে এখানে আব্বু ওকে আত্মহত্যা গাছের গোটা নিজের হাতে খাইয়ে দিবে, আর তাতে জীবনটা তো শেষ হবেই। আবার দেখা গেল ঈশিতার আব্বু এরকম কাজ করবে, তাতে সারা জীবন জেলে বসেই থাকতে হবে। আজকে যদি বিয়েটা না করে তাহলে ঈশিতা যেভাবে কান্নাকাটি করছে ওকে পাওয়ার জন্য, তাতে উল্টোপাল্টা কিছু করতে দ্বিতীয়বার ভাববে না মেয়েটা। আব্বু আর ঈশিতার আব্বুর এরকম রাগী চেহারা দেখে ঈশান কানে হাত রেখেই শুকনো ঢোক গিলে সাইন করে দিল। ঈশিতাও খুব সহজেই সাইন করে দিয়ে 3 কবুল বলে বিয়েটা সম্পন্ন করলো। বিয়ের পর থেকেই লজ্জায় বেটি ঈশানের একটা হাত জড়িয়ে ধরে রেখেছে। আব্বু আম্মুর সামনেই নির্লজ্জ মেয়ের এরকম কাজকর্মে ঈশানের মাথাটা কাটা যাচ্ছে। বিয়ে শেষ হওয়ার পরই ঈশিতার আব্বু উঠে দাঁড়ালো আর তাকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, তুমি আমার চোখের সামনে দ্বিতীয়বার আসবে না। তোমার জন্য আজকে মান ইজ্জত সরাব আমার ধুলোই মিশতে যাচ্ছিল। এমন একটা কাজ না করলে আমি কখনোই এই বিয়ে মেনে নিতাম না। আমার ভাবতেই লজ্জা লাগছে যে তুমি আমার মেয়ে আর এরকম একটা কাজ করেছো। তুমি ভেবো না বিয়েটা মেনে নিয়েছি বলে তোমাদের দুজনকে আমি মেনে নিয়েছি। তোমরা ভুলেও আমার চোখের সামনে আসবে না, আর আমার বাড়িতে আসার সাহসও তুমি দেখাবে না। তুমি যে কাজ করেছো তাতে আজকের পর থেকে আমি ভুলে যাব আমার বড় কোনো মেয়ে ছিল। তোমাদের জন্য আমি সারা জীবন খেটে এত সম্পদের মালিক হয়েছি, সেই তোমার জন্যই আমার মান সম্মানটা খোয়াতে যাচ্ছিলাম। তাই ভুলেও যদি চোখের সামনে আসো না, আমি ভুলে যাব যে তুমি আমার মেয়ে ছিলে। আব্বু ঈশিতাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ঈশিতা কান্না করে দিল। ঈশানও জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে রুমের দিকে চলে গেল, কারণ এখানে আর এক মুহূর্ত থাকলে এই মুহূর্তে আব্বু ওকে মেরে কী অবস্থা করবে তার ঠিক নেই। রুমে আসার পর কতক্ষণ পার হয়েছে ঈশান জানে না। তারপর যখন বুঝতে পারল পিছন থেকে কেউ একজন জড়িয়ে ধরেছে, তখন ঈশানের হুঁশ ফিরল। কারণ যে মেয়েটা ওকে জড়িয়ে ধরেছে একটু আগেই তার সাথে জোরপূর্বক হলেও বিয়েটা হয়েছে। ঈশান জোর করে ঈশিতাকে ছাড়িয়ে নিল, কারণ একটু আগে মেয়েটা যে নাটক করেছে তাতে ওর মান সম্মানটা শেষ। তারপর মেয়েটার দিকে ফিরে বলতে লাগলো, তুমি যদি ভেবে থাকো যে বিয়েটা হয়েছে বলেই আমি তোমাকে মেনে নেব, তাহলে সেটা তোমার ভুল ধারণা। আজকে সবার সামনে তুমি যেভাবে আমাকে অসম্মানিত, আমাকে ছোট করে দিয়েছো, এসব আমি সারা জীবনে কখনোই ভুলবো না। তুমি জোর করে আমাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করলে, কারণ তুমি ভেবেছিলে যে আমাকে বিয়ে করলে আমি তোমাকে মেনে নিব, আমাদের সংসার হবে, তোমাকে ভালোবাসবো, তাই তো? সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা ছেলের সম্মান থাকে, আর সেই সম্মান তুমি আজকে পয়সাতে মারিয়ে দিয়েছো। তোমার কাছে মনে হচ্ছে এটা একটা সাধারণ বিষয়, কিন্তু আমার কাছে জীবনের সবচেয়ে বড় দাগ আজকের এই বিষয়টা হয়ে থাকলো। না তোমার আব্বু আম্মুর সামনে গিয়ে কখনো আমি মাথা তুলে দাঁড়াতে পারবো, আর না আব্বু আম্মুর কাছে গিয়ে কখনো বলতে পারবো আমি এরকম কোনো অন্যায় করিনি। এর থেকে তুমি আমাকে মেরে ফেলতে, সেটাও আমি সহ্য করে নিতাম, নির্দ্বিধায় আমি নিজের জীবন দিয়ে দিতাম। কিন্তু আমার সম্মানটাকে এভাবে সবার সামনে খুন না করলেও পারতে। জোর করে আর যাই হোক, তুমি আমার থেকে ভালোবাসা পাবে না। তুমি বাসার সবাইকে আর তোমার আব্বু আমাকে রাজি করাতে পারলো আমি বিয়ে করে নিতাম, কিন্তু তুমি একটাবার সেটা না ভেবে
এমন একটা নিচু কাজ করলে যার জন্য আমার এই এখন নিজেকেই ঘৃণা লাগছে নিজের প্রতি। মনে হচ্ছে ছোটবেলা থেকে আমি তোমাকে আবু রেখে এসেছি আর তুমি আমার চাচাতো বোন ছিলে। এটা আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ ছিল। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ভালোবাসবো তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি আমার ভালোবাসাটা আমার এত কাছ থেকে কখনোই পাবে না। ঈশান আমার কথা শোনো, তোমাকে পাওয়ার জন্য এরকম একটা কাজ করেছি বেবি। আমি জানি তোমার রাগ হচ্ছে খুব। তোমার যদি রাগটা না কমে তাহলে তুমি আমাকে মারো, বকো, যা ইচ্ছে তাই করো, তারপর এসব কথা বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তুমি আমাকে একটু হলেও ভালোবাসো। আজ আজ নয়তো বা কাল সেটা স্বীকার তো করবেই। বিয়ে যেমন করে হোক, স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র। তাই তোমার আমাকে একটা সময় অনিচ্ছাকৃত থাকলেও ভালোবাসতেই হবে। কারণ কেন জানো তো, নিজের পক্ষে ছেড়েও কেউ দূরে থাকতে পারে না। তুমি এমন কথা বলো না প্লিজ। একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে অনেক ভালো মেয়ে হয়ে যাব। দেখো, কিছুদিন পরে আমি দুই পরিবারের সবাইকে সবটা সত্যি করে বলে দেবো। সব ঠিক হয়ে যাবে শোনা। রাগের মাথায় আমাকে কষ্ট দিয়ে শেষে নিজেও কষ্ট পাবে। আমার জন্য যে সমস্যাটা সৃষ্টি হয়েছে আমি সেটা সমাধান করে দেবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তাহলে কি আমার সম্মানটা ফিরিয়ে দিতে পারবে? আজকে সবার সামনে যে নাটকটা তুমি করলে, তারপর আমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। আব্বু আম্মুর লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। তুমি একবার তাকিয়ে দেখেছো ওদের দিকে। তোমার আব্বু কী ভেবেছে জানো? টাকা পয়সার লোভে আমি তোমাকে প্রেমের জালে ফাঁসিয়েছি, আর এসব করে তোমার সাথে বিয়ে করার জন্য এরকম একটা নাটক করেছি। আজকের পর তোমার আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, কারণ সবচেয়ে বাজে কাজটা তুমি আজকে করেছো। আমার সম্মানের সাথে সাথে আমার আব্বু আম্মুর সম্মানটাও নষ্ট করে দিলে। তোমার কাছে সব কিছু সহজ আর স্বাভাবিক মনে হলেও অন্যায় না করার পরও কয়েকটা মানুষের কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে যাব। সবাই আমাকে এতটা নিচু ভাববে যেটা আমি কল্পনাও করতে পারি না। তুমি এমনটা না করলেও পারতে। সবাইকে রাজি করাতে আমি নির্দ্বিধায় তোমাকে বিয়ে করে নিতাম। আমার তোমাকে অপছন্দ ছিল না, কিন্তু তুমি আজকে এমন কাজ করেছো যার জন্য তোমার আব্বু এমনটাই ভাববে। তুমি আজ বুঝতে পারছো না, যখন তোমার আব্বু বারবার আমাকে আর আমার পরিবারকে অপমান করবে, তখন তোমার মনে হবে যে এই কথাগুলো শোনার থেকে দূরে থাকার জন্যই আমি তোমাকে সরিয়ে দিতাম। জান, আমার কথাটা শোনো। দেখো, আমি সব ঠিক করে দেবো। তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু বুকে জড়িয়ে নাও। আমার খুব কষ্ট হচ্ছে এসব কথা বানানো। প্লিজ, তুমি ঠিক যতটুকু কষ্ট পেয়েছো আমি সমপরিমাণে কষ্ট তোমার থেকেও পেতে চাই না। তারপর তুমি নিজে কষ্ট পেও না প্লিজ। আমি তো বললাম আমি সবাইকে সত্যিটা বলে দেবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটু ভালোবেসে দেখো। তোমার ভালোবাসা পেলে আমি একটা ভালো মেয়ে হয়ে যাব। তুমি ভালো মেয়ে হতে গিয়ে আমাকে পৃথিবীর সবচেয়ে বাজে আর নোংরা ছেলেটা আজকে বানিয়ে দিয়েছ। ঈশিতা কিছু বলতে যাবে তার আগেই ঈশান রাগী চোখে ওর দিকে তাকাতেই ঈশিতা মাথা নিচু করে নিল। ঘণ্টাখানেক ওয়াশরুমে গিয়ে ভেজার পর ঈশান বেরিয়ে আসলো। ঈশিতা অনেকক্ষণ কান্নাকাটি করে ওর কাছে মাফ চাইলেও ঈশান বিন্দু পরিমাণে মেয়েটাকে সাথে কথা বলল না। শুকনো কাপড় পরে নিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে গেল। তারপর যখন বাসায় ফিরল রাত 1টা বাজে। বাসার কলিং বেল দিতেই যখন দরজা খুলল খেয়াল করলো ঈশিতা দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু দুজনেই ওর পিছনে। আব্বু ঈশানকে কিছু বলার আগে ঈশিতা কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো, প্লিজ ছোট আব্বু, তুমি ওকে কিছু বলবে না। ওকে যদি কিছু বলো আমি কষ্ট পাবো। তোমরা প্লিজ রুমে যাও, আমি ওকে বোঝাই। আজকের পর ও আর এমন কাজ করবে না, দেখো। ঈশিতার এমন কান্নাকাটিতে আব্বু আর ঈশানকে কিছু বলতে পারল না। আম্মু আব্বুকে সেখান থেকে নিয়ে যেতেই ঈশান রুমে চলে আসলো। রাতে ঈশান খাওয়া দাওয়া না করে বেডে শুয়ে পড়তেই ঈশিতাও এসে ওর পাশে শুয়ে ওকে তারপর ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশিতার এমন কর্মকাণ্ডে ঈশান বিন্দু পরিমাণে রেসপন্স করলো না, কিংবা ওকে বাধাও দিল না। ঈশিতা ভেবেছিল ঈশান ওকে দূরে সরানোর চেষ্টা করবে, কিংবা এখন আবার রাগারাগি করবে, কিন্তু ছেলেটা চুপ করে রইল। ঈশিতা ঈশানের মুখের দিকে তাকিয়ে দেখল ঈশানের চোখ দিয়ে পানি পড়ছে। ঈশিতা আর বুঝতে বাকি রইল না আজকে কত বড় একটা অন্যায় করে ফেলেছে ঈশানের সাথে। সবসময় মজার ছলে এরকম কাজ করলেও আজকে মজা করে ঈশানকে কাছে পেতে গিয়ে শেষে ওর ভালোবাসাটা থেকেও ও বঞ্চিত হয়ে গেছে। ঈশিতা অনেকক্ষণ ঈশানের চোখে মুখে চুমু খেলো, তারপর ছেলেটা কোনো রেসপন্স করলো না। একটা সময় ঈশিতা ঈশানের ঠোঁটেও কিস করলো, কিন্তু ঈশানের কোনো রেসপন্স নেই।
পাথরের মূর্তির ন্যায় ছেলেটা বেডে পড়ে রইল। একটা সময় ঈশিতা ওর বুকে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে উঠল। এমন করেই কাটলো একটা সপ্তাহ, কিন্তু ঈশান ঈশিতার সাথে একটুও কথা বলল না। মেয়েটা ঈশানের সামনে কান্নাকাটি পর্যন্ত করলো, হাত পায়ে পর্যন্ত ধরল, কিন্তু কোনো সাড়া পেল না। ঈশানের মনটা এমন করে ঈশিতা ভেঙে দিয়েছে যে ঈশানের দিক থেকে কোনো রেসপন্সই পাচ্ছে না। আব্বু আম্মু ঈশানকে হাজারটা বকা দিলেও ছেলেটা চুপ করে থাকে। অন্যদিকে ঈশিতা সম্পূর্ণভাবে ঈশানকে পরিবারের হাত থেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কারণ ছেলেটার যে দোষ নেই। ঈশিতা ভাবে ঈশানের সামনে ভালো হওয়ার চেষ্টা করলেই হয়তো ছেলেটা ওকে ভালোবাসবে, কিন্তু দিন যাচ্ছে আর ঈশান যেন আরোই চুপচাপ হয়ে যাচ্ছে। ওর মনে এমন একটা ক্ষতির সৃষ্টি হয়েছে ঈশিতা এরকম কাজে, যার জন্য ঈশান আর এমন কারোর সাথেই তেমন করে কথা বলে না। 1 মাস পর ঈশিতা আর উপায় না পেয়ে ঈশানের, এমনকি ওর আব্বু আম্মুকে ডেকে তারপর সবার সামনে সব সত্যিটা বলে দেয়। তারপর ঈশিতা ঈশানের আব্বু আম্মুর পায়ে পড়ে কান্নাকাটি করে মাফ চেয়ে নেয়। ঈশান তারপরও কোনো রেসপন্স করছিল না, চুপ করেছিল। তখন ঈশিতা ওর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগে, যাকে ভালোবাসি তাকে কাছে পেতে গিয়ে সবার সামনে ছোট করে দিয়েছে আব্বু। পৃথিবীর সবচেয়ে অপরাধী বোধ হয় আজকে নিজেকে মনে হচ্ছে। কি করব বলো, পাগলের মতো ভালোবাসি তো, তাই আমাকে পাগলই ভেবেছে সবসময়। আর সবচেয়ে বড় কথা কি জান, ঈশান সবসময় আমার থেকে তোমার জন্যই দূরে থাকার চেষ্টা করেছে, কারণ তুমি ভাবতে ঈশান আমাকে টাকা পয়সার জন্য এরকম করে ফাঁসিয়েছে, আর শেষে ওদের শুনতে হয়েছে। আর সেটার একমাত্র কারণ আমি। কিন্তু আমি তো এগুলো কিছুই চাইনি আব্বু। আমি চেয়েছিলাম ওর নিঃস্বার্থ ভালোবাসা। ওর কি আছে না নেই আমার কিছু জানার দরকার ছিল না। তোমার এত সব সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার কিছুই চাই না আব্বু। আমি ঈশানকে চেয়েছিলাম, তুমি রাজি হওনি, তাই এরকম একটা কাজ করেছিলাম। কিন্তু জানতাম না যে ওকে ছোট করে ফেলবো, আর ও আমার দিকে থেকে সরে সারা জীবনের জন্য মুখ ফিরিয়ে নেবে। আমি হেরে গেছি আপু, আমার ভালোবাসাও ছোট হয়ে গেছে। আমার নিজের কাজের জন্য আমি আমার ভালোবাসাটাকে এখানের কাছে ছোট করে দিয়েছি। কাউকে ভালোবাসলে এতটাও নিজেকে ছোট হতে নেই যে সে তোমার ভালোবাসাটাকে সম্মান করতে পারবে না। আমি অন্যায় করেছি, তোমরা যা শাস্তি চাও আমাকে দিতে পারো, আমি মাথা পেতে নেব। আমি একটা মাসে বুঝে গেছি জোর করে আর যাই হোক ভালোবাসা আদায় করা যায় না। আবু তোমরা যদি চাও আমি ঈশানের থেকে দূরে চলে যাব, সেপারেট হয়ে যাব আমরা। এসে তুমি চাইলে বলে দিতে পারো, অনেক জ্বালিয়েছি তোমাকে এই 5টা বছর, পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু কখনো বোঝার চেষ্টাই করিনি। এতগুলো দিনে তোমার থেকে আমি কোনো প্রকার পজিটিভ ইঙ্গিতই পাইনি, কারণ তুমি আমাকে ভালোই বাসনি, সবসময় চাচাতো বোনই ভেবেছো। ঈশান চুপ করেছিল। ঈশিতা গিয়ে ওর পায়ে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো। নিজের কাজের জন্য সবার কাছে 1000বার মাফ চাইলো। এবার আম্মু নিজেই ঈশিতাকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশান ভেবেছিল ঈশিতার আব্বু কোনো রিয়াক্ট করবে, কিন্তু ভদ্রলোক কোনো কথা না বলে এখানে বাসা থেকে বেরিয়ে গেল। আব্বুও তেমন কোনো কথা বলল না। ঈশান রুমে চলে আসলো। এই ঘটনার পর 1 সপ্তাহ বাদে ঈশিতার আব্বু আম্মু ওদের বাসায় ডেকেছিল। তারপর ঈশানের কাছে উনি হাত জোর করে নিজের ব্যবহারের জন্য আর ঈশিতাকে এরকম দূরে সরিয়ে রাখার জন্য অনেক কথাই বলল। ঈশানও স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়ের উপর উনি রাগ করে নেই বলে ঈশান অনেক কথাই বলল। দিন শেষে ঈশান ঈশিতার সাথে বাসায় ফিরল। বাসায় আসতেই ঈশানের একটা বন্ধু ওকে কল করলো। মেয়েটাকে বাসায় রেখে ঈশান বাইরে গেল। বন্ধুদের সাথে আজকে অনেক দিন পর স্বাভাবিকভাবে আড্ডা দিল, কারণ মাথার উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেছে কিনা। ছেলেটাকে এরকম হাসি খুশি দেখে বন্ধুরা সবটা জিজ্ঞেস করলো। সব শোনার পর বন্ধুরা ঈশানকে পরামর্শ দিল, শোন বন্ধু, যেটা হবার হয়ে গেছে, এখন মেয়েটার উপরে রাগ করে থেকে আর লাভ নেই। এখন তো দুজন বিয়ে করে নিয়েছিস, আর কতদিন মেয়েটাকে দূরে রাখবি? ও তোকে সত্যি অনেক বেশি ভালোবাসে। বাবার এত টাকা পয়সা থাকার পরও, হাজার সুযোগ সুবিধা থাকার পরও এত সুন্দরী হয়েও তোকে ভালোবাসে। ভালোবেসে বলে এত পাগলামি করলো। এখন তুই যদি এগুলো না বুঝতে পারিস, তাহলে আর কি করে মেয়েটা তোকে বোঝাবে? মানুষ তার জন্যই এতটা পাগলামি করে যাকে পাগলের মতো ভালোবাসে।
তুই ঈশিতার থেকে কখনো ঠকবি না। তুই একটাবার ওকে ভালোবেসে দেখতে পারিস। আমাদের আহ, তাকেই ভালোবাসা উচিত যারা আমাদেরকে ভালোবাসে। আমার মনে হয় তোর এখন সময় হয়েছে মেয়েটাকে মেনে নেওয়ার। ঈশান মনোযোগ দিয়ে বন্ধুর সব কথাগুলো শুনল। ওই কয়েকদিন যাবৎ ভাবছে মেয়েটাকে মেনে নিবে, আর তাছাড়া কতদিনই বা কষ্ট দিবে। মেয়েটা একটু একটু করে কষ্ট পাচ্ছে, সব সময় কান্নাকাটি করে বাসায় ফিরতেই দেখে একা একা বালিশ ভেজাচ্ছে। ঈশানকে দেখলে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সেদিন বন্ধুদের সাথে আড্ডা শেষ করে এসেই দেখলো মেয়েটার রুমে শুয়ে আছে। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলো ঈশিতা খেয়েছে কিনা। আম্মু বলল খায়নি। ঈশান রুমে এসে ওকে বলতে লাগলো, শুনলাম রাতে খাওনি, চলো খেয়ে নিবে। আমার খিদা নেই। ঈশান, তুমি গিয়ে খেয়ে নাও। কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে, ভাবলাম একসাথে খাই। আর আপনি আমাকে যদি খাইয়ে দিতেন তাহলে। কিন্তু আমার খিদে পাইনি ঈশান, তুমি গিয়ে খেয়ে আসো। আর আমি কাউকে খাইয়ে টাইয়ে দিতে পারি না। ভেবেছিলাম বাসায় এসে বউয়ের হাতে খাবো, খাইয়ে না দিলে অন্তত খাবারগুলো বেড়ে দিবে যত্ন করে, পাশে বসে খাওয়াবে। কিন্তু কোথায় কি, এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে কিনা আমার আদর যত্নই করে না। অনেক পাগলামি করেছি, এখন আর পাগলামি করতে ভালো লাগে না। পাগলামি করতে করতে সবার সামনে পাগল হয়ে গেছি। দিন শেষে এখন নিজেকে ক্লান্ত মনে হয়, আর ইচ্ছা হয় না তোমাকে এইসব বোঝাতে। তার মানে আপনি আগে আমাকে ভালোবাসতেন, এখন আর বাসেন না, তাই তো? সেটাই বলতে চাচ্ছেন? মেয়ে মানুষের ভালোবাসা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা জানা ছিল না। ঈশান কথাগুলো বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর এসে দেখলো মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে। ঈশান বুঝে গেল মেয়েটাকে এমন কথা বলাতেই কষ্ট পেয়েছে, কান্না করছে। ঈশান ওর হাত ধরে জোর করে টেনে উঠিয়ে বিছানায় বসালো। ঈশান ওকে খেতে যাওয়ার জন্য বললেও মেয়েটা যাবে না বলে জেদ ধরেছে। তাই ঈশান আর কোনো উপায় না পেয়ে মেয়েটাকে পাজা গোলা তুলে নিল। ঈশানের এমন কর্মকাণ্ডে ঈশিতা হতভম্ব হয়ে গেল। ঈশিতা ভাবছে ও কোনো স্বপ্ন দেখছে কিনা। কিন্তু তারপর যখন ঈশান ওকে নিয়ে হাঁটতে আরম্ভ করলো, তখন মেয়েটা পড়ে যাবে ভেবে ভয় পেয়ে ছেলেটার গলাটায় জড়িয়ে ধরল। ঈশান নিচে এসে ঈশিতাকে খাবার টেবিলের সামনে বসালো। তারপর নিজ হাতে খাবার বেড়ে মেয়েটা সামনে দিতেই ঈশিতা খাবে না বলে বেঁকে বসে রইল। তখন ঈশান বেশ খানিকটা রাগ নিয়ে ওর পাশে চেয়ার টেনে বসলো। তারপর খাবার মেখে ওর মুখের সামনে ধরলো, কিন্তু মেয়েটা খাচ্ছিল না। ঈশান রাগের মাথায় একটা ধমক দিতেই মেয়েটা ভ্যা ভ্যা করে কান্না করে দিল। তারপর রাগী চোখে তাকাতেই মেয়েটা আবারও খেয়ে নিল। খাওয়ানোর মাঝেই ওর চোখের পানি মুছে দিল। তারপর ঈশিতাকে খাওয়ানো শেষ করলে মেয়েটা চুপচাপ বসে রইল। ঈশানের খাওয়া শেষ হতেই মেয়েটাকে আবারও কোলে করে এনে বিছানায় শুয়ে দিল। তারপর ওর পাশে শুয়ে মেয়েটাকে জোর করে কাছে টেনে এনে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ল। ঈশানের আজকের এরকম কর্মকাণ্ডে ঈশিতা অবাক তো হয়েছে, কিন্তু কিছু বলল না। এতদিন বাদে ছেলেটা ওকে একটু কাছে টেনে নিয়েছে আর ভালোবাসার চেষ্টা করেছে ভেবেই সারা রাত ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে নীরবে চোখের জল ফেলল ঈশিতা। ঈশান ঘুমিয়ে গেছে অনেক আগেই। অন্যদিকে ঈশিতার অভিমানটা বেড়ে তীব্র হলো, কারণ এতদিন পরে এসে কিনা ছেলেটাকে ভালোবাসা দেখাচ্ছে। মেয়েটা ঠিক করে নিল এত সহজে ঈশানের ডাকে সাড়া দিবে না। ঈশান ওকে ঠিক কতটুকু ভালোবাসতে পারে সেটাই দেখবে, নাকি আজকের পর সে আবার আগের মতো হয়ে যাবে। সকল জল্পনা কল্পনা কাটিয়ে পরদিন ঈশিতার ঘুম ভাঙল বেলা 10টার দিকে। উঠেই ঈশানকে পেল না, কিন্তু গায়ে কম্বল চাপানো, ব্যালকানির দরজাটা লাগানো, কারণ রোদ এসে ঈশিতার মুখে পড়ছে তাই হয়তো। রুমের লাইটটা পর্যন্ত অফ করা। ঈশিতা উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে আসতেই আম্মুকে নাস্তা করতে বলল। মেয়েটি চুপ করে আছে দেখে আম্মুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে মামনি, তুমি চুপ করে আছো কেন? না, এমনিতেই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। কিন্তু তোমার ছেলে কোথায় গেছে বলো তো? ঈশান তো বলল একটা ইন্টারভিউ আছে বড় একটা কোম্পানিতে। ওর কোন বন্ধু নাকি সাজেস্ট করেছে ম্যানেজার পদে। জব কেন করতে হবে? আব্বুকে বললেই তো আমাদের অফিসে একটা এমডি হয়ে বসতে পারতো।
তুমি এখনো আমার ছেলেকে চিনতে পারোনি মামনি, সেজন্যই ঈশান তোমাকে এখনো ভালোবাসতে পারছে না। তুমি যদি ওকে আগে এইটুকু চিনতে পারতে তাহলে এত সমস্যা হতো না। ওকে যদি জোর করো তারপরেও তোমাদের অফিসে বসবে না। ঈশান আমাদের অফিসেই বসতে চায়নি, কারণ ও চায় না ওর বাবার যোগ্যতায় নিজেকে প্রমাণ করতে, নিজের যোগ্যতায় কিছু করতে চায় বলেই ইন্টারভিউটা দিতে গিয়েছে। তাহলে আমার ছেলের কি দরকার ছিল এত কাঠখড় পুড়িয়ে একটা চাকরির জোগাড় করতে যাওয়ার? তুমি রাগ করো না আম্মু, অর্ধেকটা তো আব্বু আমাকে দিয়ে দিবে। তাহলে অফিসে বসলে তো ভালোই হবে, আব্বুরও কষ্ট কমে যাবে। আর যদি নাই বসতে চাই, আমি না হয় এমডি হয়ে বসবো। ওকে ম্যানেজারের দায়িত্বটা দিলে দেখবে আমাদের অফিসটাও ভালো চলবে, আর আব্বু অনেক বেশি খুশি হবে। বাইরের মানুষকে বসানোর থেকে নিজেদের মানুষ বসলে কি তাতে অসুবিধা বেশি হবে না বলো? তোমাদের মাঝে মান অভিমানের পালাটাই এখনও শেষ হয়নি। তাহলে ঈশানকে এই মুহূর্তে যদি বলো তাহলে ও রেগে যাবে আর ভাববে তুমি ওকে আবার ছোট করে কথা বলছো, তাই ওকে অফিসে বসানোর চেষ্টা করছো। তারপরও যদি তোমার ইচ্ছা হয় তুমি বলে দেখো বসে কিনা, কিন্তু এমন কোনো কথা বলো না যার জন্য ছেলেটা আবার রেগে যায়। আজ নয়তো বা কাল সম্পর্ক তো ঠিক হবেই। আম্মু, তোমার ছেলে কাল কি করেছে জানো? আম্মু অবাক চোখে তাকাতেই ঈশিতা সবটা বলল। সব শোনার পর আম্মু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এরকম করে যেন ঈশানের সম্পূর্ণ অভিমানটা তোমার উপর থেকে মুছে যায়। আমিও চাই তোমরা ভালো থাকো। এত পাগলামি একটা মেয়ে আমার ছেলেকে এত ভালোবাসে, তাহলে কেনই বা আমার ছেলে মুখ ফিরিয়ে রাখবে? ঈশিতা খানিকটা লজ্জা পেল, আর কোনো কথা বলল না। আজ বাদে কালকেই শান সত্যি ওকে মেনে নেবে, ভালোবাসবে। সত্যি ঈশিতা ঠিক এরকমটাই চেয়েছিল, কিন্তু কেন জানি ঈশানের উপর প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে। এত কিছুর পর ছেলেটা এখন ওর ভালোবাসাটা বুঝতে চাইছে। তাহলে আগে থাকতে বুঝতে পারলে কি এমন অন্যায় হতো? ইতিশাকেও আর তখন কষ্ট পেতে হতো না। সেদিন দুপুরে ঈশান বাসায় আসলো। জবটা ওর হয়নি, তাই খানিকটা মন খারাপ হয়েছে। অবশ্যই প্রথমেই জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল। আসার পর ঈশিতা ওরকম ভাব দেখে বিষয়টা বুঝে ফেলল। দুপুরে লাঞ্চ করে নিয়ে এসে যখন রুমে আসলো তখনই ঈশিতা বলতে আরম্ভ করলো, অন্য কারোর অফিসে যাওয়ার কি খুব বেশি দরকার ছিল আমাদের? নাই তো তোমাদের অফিসে বসলেই তো হতো। ঈশান কোনো কথা বলল না। ঈশিতা বুঝতে পারল যে ঈশান এত সহজে অফিসে বসতে রাজি হবে না। চাকরির ইন্টারভিউ বারবার দিয়েই যাবে, ওকে রাজি করানোটা এত সহজ হবে না, বুঝতে পারল ঈশিতা। ঈশান চলে যেতেই ঈশিতা আব্বুকে কল করলো। ওর আব্বু জানালো কাজের অনেক চাপ, তাই ফোনে কথা বলতে পারবে না, বাসায় এসে যেন কথা বলে। ঈশিতা ওর আব্বুকে জানালো যেন ঈশানকে ফোন করে বলে অফিসে বসতে। রাতে ভদ্রলোক ফ্রি হয়ে ঈশানকে ফোন করলো, কিন্তু ঈশান কিছুতেই অফিসে বসতে রাজি হলো না। এমন করে একটা সপ্তাহ ছেলেটাকে জোর জবরদস্তি করার পর অবশেষে যখন ঈশান রাজি হলো না, তখন ঈশিতার আব্বু ঈশানের আব্বুকে কল করে বলল ওকে অফিসে পাঠানোর জন্য। আব্বুর কথা শেষে ছেলেটা ফেলতে না পেরে ঈশিতাদের অফিসে জয়েন করলো। কিছুদিনের মধ্যেই অফিসের ম্যানেজারকে ছাঁটাই করে দিয়ে ঈশানকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে ঈশানের সাথে ঈশিতা স্বাভাবিকভাবেই কথা বললেও ওদের মাঝে তেমন করে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই, যেটাতে ঈশিতা বুঝতে পারবে ঈশান ওকে ভালোবাসে। ঈশান সেদিন ওকে জোর করে কাছে টেনে নিলেও এখন আবার আগের মতোই ঘুমোয়, কথা বলে, কিন্তু এখন আর রাগ করে নেই। ছেলেটাই সেটা ঈশিতা বুঝতে পারে। ঈশিতার আবারও রাগ হয়, এটা ভেবে যে এখন একটু ওকে আদর করলে ঈশানের কী এমন ক্ষতি হয়, কিন্তু মেয়েটার মনের ইচ্ছেটা ঈশান পূরণ করলো না। অন্যদিকে ঈশিতা সারাক্ষণ বাসায় বসে শুধু অপেক্ষা করে ঈশান কবে ওকে ভালোবাসার কথা বলবে, কিন্তু না, ছেলেটা তেমন কিছুই করে না। অফিসের কাজে এত বেশি ব্যস্ত দেখায়, তাতে ঈশিতার কেমন যেন সন্দেহ হতে লাগলো। কারণ যে অফিসটাতে ওকে বসানো হয়েছে সেখানে বেশ সুন্দরী কয়েকটা মেয়ে কলিগ আছে। তাহলে কি ঈশান ওদের সাথে লটরপটর করতে আরম্ভ করলো অফিসে গিয়ে? হাজারটা বাজে চিন্তা মেয়েটার মাথাতে ঘোরাফেরা করলো। এই বিষয়টা ঈশিতা ওর একটা বান্ধবীকে শেয়ার করলে ভদ্রমহিলা ওকে খুব সুন্দর একটা উপদেশ দিলেন। শোন, ছেলে মানুষকে সবসময় আঁচলে বেঁধে রাখতে হয়,
তার উপর ও তোর বর, এখনও তোকে ভালোবাসার কথা বলেনি, তোদের মাঝে তেমন কিছুই হয়নি। এর মাঝে তুই ওকে অফিসে পাঠিয়েছিস, আবার বলছিস অফিসে কতগুলো মেয়ে কলিগ আছে যাদের দেখতে একদম কিউটের ডিব্বা। তুই বুঝতে পারছিস মেয়েগুলো এমনিতেই ম্যানেজারের দিকে ঝুঁকে থাকার চেষ্টা করবে, তার উপর ছেলেটা যে পরিমাণে হ্যান্ডসাম, তাতে মেয়েগুলোর ওকে ফাঁসাবে। তাহলে আমি এখন কি করব? তুই আমাকে একটু বল। আমি তোকে এটাই সাজেস্ট করব, তুই গিয়ে অফিসে এমডির দায়িত্বটা নিবি, তাতে ওকে গার্ড করতে পারবি আর দেখে রাখতেও পারবি। ও কোনো মেয়ের সাথে কথা বললে তুই বুঝতে পারবি। তাছাড়া তুই বলছিস তোদের সম্পর্কটা ঠিক হয়নি, তাই আমি বলি কি তুইও গিয়ে অফিসে কারোর সাথে হেসে হেসে কথা বলে দেখবি, ছেলেটা বুঝতে পারবে যে বউকে এরকম করে ছেড়ে রাখতে নেই, তাকে ভালোবাসতে হয়। তুই ছেলেদের সাথে একটু মেলামেশার চেষ্টা করলেই ছেলেটা দেখবি তোর দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। এখনও সময় আছে, এতদিন যে তোকে জ্বালিয়েছে, এখন তুই একটু তাকে জ্বালানোর চেষ্টা কর। এসব করা কি খুব বেশি ভালো হবে বল? এমনিতেই বজ্জারটা আমাকে ভালোবাসে না, তার উপরে যদি অন্য কোনো ছেলের সাথে এরকম লটর পটর করতে থাকে, তাহলে রাগের মধ্যে সত্যি অন্য কারোর সাথে যদি প্রেম করে বসে, তখন আমাকেই কষ্ট পেতে হবে। আর যদি আমাকে ভালোবাসে, তাহলে এসব করলে ঈশান কষ্ট পাবে রে, আর আমি আমার বেবিটাকে কষ্ট দিতে চাই না। এমনটা চিন্তা করিস বলেই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছিস না যে ও তোকে ভালোবাসে। শোন, সব সময় এত আবেগী হলে হয় না, কিছুটা কঠোর হতে হয়, নিজের ভালোবাসাটা আদায় করে নিতে হয়। শেখ, এরকম কিছু করলে ঈশান রাগের মাথাতে হলেও তোকে ভালোবাসার কথা বলতে বাধ্য হবে। বান্ধবীর কথাতে ভদ্রমহিলা 4-5টা দিন ভাবল। যেহেতু ঈশান এমডির দায়িত্ব নেয়নি, তাই ঈশিতা ওই একই অফিসে বসার সিদ্ধান্ত নিল। কিন্তু ঈশানকে এই বিষয়টা জানালো না। সেদিন ঈশানের বসের কেবিনে ডাক পড়ল। ভিতরে এসে ঈশান খুব বেশি অবাক হলো, কারণ ওর বউ বসে আছে বসের চেয়ারে। ঈশান মেয়েটাকে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে ভাবল, হয়তো বিয়েটা না করলে ঈশিতা এই অফিসেই বসতো। কিন্তু বিয়ের পর এতদিন বাদে এসে মেয়েটাকে অফিসে আসতে কেন হলো? তাহলে কি ওর আব্বু বলেছে? হাজারটা কথা চিন্তা করছিল, তখনই ঈশিতা বলতে আরম্ভ করলো, ম্যানেজার সাহেব, আমি আসাতে বোধহয় আপনার খুব বেশি একটা ভালো লাগেনি, তাই না? না ম্যাডাম, তেমন কিছু না। আসলে আপনি হুটহাট অফিসে আসলেন, তার উপর জানালেন না, সেজন্যই কি একটু অবাক হয়েছিলাম। অফিসের স্টাফদের কাজকর্ম দেখার জন্য কি সবাইকে জানিয়ে আসতে হবে? এমডি হিসেবে আমাকে দেখতে হবে না অফিসে কে কেমন কাজ করছে আর কে কতটুকু ফাঁকি দেয়? সে তো অবশ্যই, কিন্তু ম্যাডাম আপনি জানিয়ে আসলে ভালো হতো। সবাইকে বলে রাখতাম আপনাকে সবাই একটা সংবর্ধনার মধ্যে গ্রহণ করত। এরকম হঠাৎ করে আসাতে কেউ তো জানতে পারেনি যে আজকে আপনি এসেছেন। কার কি লাভ ক্ষতি হতো আমি জানি না, তবে আমি আসাতে যে তুমি খুব বেশি একটা খুশি হওনি, সেটা তোমার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। আপনি আসাতে আমার কেমন সমস্যা হবে ম্যাডাম? তাছাড়া আপনি অফিসের বস, অফিসে আসতেই পারেন। আপনাদের অফিসে আপনারা আসবেন, এতে কে রাগ করলো আর না করলো সেটা তো দেখার বিষয় না। আমার আফসোস আছে তোমার জন্য খুব, তুমি না খুব বেশি বিপদে পড়ে গেলে। ম্যাডাম আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি কথাগুলো বাংলাতেই বলেছি, না বোঝার মতো তো কিছু হয়নি। ম্যাডাম আমাকে ডেকেছিলেন, কিছু করতে হলে বলুন। সবই ঠিকঠাক চলছিল তাই না ঈশান? মাঝখান থেকে আমি অফিসে আসছি, তোমার প্রেম ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটালাম। মানে ম্যাডাম আপনি কি বলতে চাইছেন? এটাই বলতে চাইছি, অফিসের মেয়ে কলিগগুলোর সাথে তোমার লটর পটর বন্ধ হলো আমি আসাতে। তুমি চাইলেও যখন তখন যে কোনো মেয়ের সাথে আর কথা বলতে পারবে না। ম্যাডাম আপনি ভুল করছেন, কাজের বাইরে আমি কারোর সাথে তেমন কথা বলি না, খোঁজখবর নিয়ে দেখতে পারেন। সেটা পরে দেখা যাবে, এখন আমার জন্য কফি নিয়ে আসো যাও। বস বউয়ের মুখের এমন কথা শুনে ঈশান কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান যাচ্ছে না দেখে আবারও মেয়েটার চোখ গরম করে তাকিয়ে কথাটা বলতেই ঈশান বেরিয়ে গেল। দিন শেষে তাহলে চাকরের মতো খাটানোর জন্যই কি ম্যাডাম অফিসে আসলো, সেটাই ভাবতে লাগলো। ম্যাডামের কেবিনে কফি নিয়ে এসে নিজের ডেস্কে বসতেই আবারও ম্যাডাম ডেকে নিয়ে হাজারটা কথা শোনালেন। ঈশানও মাথা নিচু করে সব কথা শুনল। কোনো কাজে ভুল হলেও বকা দিল, আর না হলেও বকাঝকা করলো। ঈশানের বুঝতে আর বাকি রইল না যে এই মেয়ে ওকে জ্বালানোর জন্যই অফিসে এসেছে। লাঞ্চের সময় ঈশান একটা মেয়ে কলিগের সাথে কথা বলতে বলতে ক্যান্টিনের দিকে খাবার খেলো।
তারপর কেবিনে আসতেই ম্যাডামের ডাক পড়ল। ঈশান গিয়ে ম্যাডামের সামনে দাঁড়াতেই ভদ্রমহিলা বলতে লাগলো, এসব আদিক্ষেতা আমার এখানে দেখাতে পারবে না। যার সাথে যা ইচ্ছে তাই করো, কিন্তু অফিসের মধ্যে কোনো মেয়ের সাথে তুমি কথা বলতে পারবে না। তোমাকে আমার খুব ভালো করেই চেনা আছে, সুযোগ পেলে বউ থাকতেও প্রেম করতে ছাড়বে না, সেটা আমি খুব ভালো করেই জানি। ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি এখানে প্রেম করার জন্য আসিনি, কাজের জন্য এসেছি। আর হ্যাঁ, ওরা আমার অফিসের কলিগ, ওদের সাথে আমি একটু একটু কথা বলতেই পারি। এতে আপনার যদি এত সমস্যা থাকে তাহলে আপনি আমাকে অফিস থেকে বের করে দিতে পারেন। ঈশিতার প্রচণ্ড পরিমাণে রাগ হলেও তেমন কিছু বলল না। ভাবলো নীলার কথাটাই কাজে লাগাতে হবে। ঈশান যতগুলো মেয়ের সাথে ইচ্ছে কথা বলুক, তাতে ওর কি। বিষয়টা ভেবেই বিকেলের দিকে ঈশিতা অফিসের একটা হ্যান্ডসাম ছেলেকে ওর কেবিনে ডাকলো। তারপর নানান কথা জিজ্ঞেস করতে লাগলো। এরই মাঝখানে ঈশিতা ঈশানকে ডেকে আনলো। ছেলেটা জিজ্ঞেস করলো কি করতে হবে, তখন ম্যাডাম ওকে বলতে লাগলো, আমাদের দুজনের জন্য কফি নিয়ে আসো, আর কফি আনা শেষ হলে এখান থেকে কোথাও যাবে না, পাহারা দেবে। কেউ যদি আসে তাকে তাড়িয়ে দেবে। ঈশান খানিকটা অবাক হলো। বাইরের একটা ছেলের সাথে কিনা ঈশিতা ঈশানের সামনে কথা বলবে। ম্যাডাম ধমকের সুরে কথাটা বলতেই ছেলেটা তাড়াহুড়ো করে গিয়ে কফি নিয়ে আসলো। দুজন খেতে খেতে আলোচনা করতে লাগলো। ঈশিতার মুখ থেকে যেন হাসিটা সরছে না। ঈশানের এবার খানিকটা বিরক্ত লাগলো যে একটা বাইরের ছেলের সাথে কিনা ওকে এমন করে কথা বলতে হবে। ঘরে জামাই থাকতে কোনো স্বামীরই কাম্য নয় অন্য ছেলের সাথে তার বউ হাসাহাসি করে কথা বলবে, আর এমনভাবে কথা বলবে যেন দুজনের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্ক চলছে। আচ্ছা শাফিন সাহেব, আপনি কি বিয়ে করেছেন? না ম্যাডাম, মেয়ে দেখার কাজ চলছে, ভালো মেয়ে পেলেই বিয়েটা করে নেব। আচ্ছা একটা কথা বলুন তো, আমাকে কেমন দেখতে? না মানে আসলে ম্যাডাম আপনি... আরে রাকিব সাহেব বলেন না, কথা বললেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তাছাড়া আপনি একটা স্মার্ট ছেলে, আমার মতো একটা স্মার্ট মেয়েকেই ডিজার্ভ করেন। অবশ্য আপনি যদি চান আমি একটু ভেবে দেখতে পারি। কি যে বলেন না ম্যাডাম, কোথায় আপনি আর কোথায় আমি। ভদ্রমহিলার কথাগুলোই ঈশানের আর সহ্য হচ্ছিল না, তাই রাগ করেই এক প্রকার কেবিন থেকে বেরিয়ে গেল। ছেলেটাকে ঈশিতা চলে যেতে বলল। আরও 15 মিনিট বাদে আবারও ঈশানকে ডেকে পাঠালো। ছেলেটা আসতে এবার ঈশিতা বলতে লাগলো, আপনি তো প্রচুর পরিমাণে বেয়াদব ঈশান সাহেব। আপনাকে আমি যেতে বলেছিলাম? না। তাহলে গিয়েছিলেন কেন? ঈশান চুপচাপ রইল। তখন ঈশিতা রাগী কণ্ঠে বলতে লাগলো, কি হলো বলুন? বউ যদি স্বামীর সামনে অন্য ছেলের প্রশংসা করে, তার সাথে লটর পটর করতে থাকে আর এমন এমন সব কথা বলে, তাহলে সেখানে কোনো স্বামী দাঁড়িয়ে থাকতে পারে না। অফিসে আমি আপনার বস আর বাড়িতে আপনার বউ, তাই বসটা যেখানে সেখানেই বসের সম্মান বজায় রাখবেন। বাড়িতে গিয়ে বউ বলে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু অফিসে এসে বউ দাবি করলে কিন্তু সেটা আপনার পক্ষে ভালো হবে না। আপনি যা শুরু করেছেন তাতে আমার আপনাকে বউ হিসেবে ভাবতেও কষ্ট হয়। তাহলে ভেবো না, তোমাকে তো আমি জোর করছি না, অনেক আগেই বলে দিয়েছি তুমি চাইলেই এই ভাবনাটা বন্ধ করে দিতে পারো। সামান্য বিষয়ে এসব কথা না বললে কি নয়? তাহলে বুঝতেই যখন পারছো এটা সামান্য বিষয়, তাহলে এরকম রিয়াক্ট করার কি আছে? ঈশান আর কোনো কথা বলল না, এমন করেই চলতে লাগলো। কিন্তু এরই মাঝখানে ঈশান খেয়াল করলো ঈশিতা অফিসে আসার পর থেকে বেশ খানিকটা বেপরোয়া হয়ে গেছে। যখন তখন ছেলের সাথে বেশ হাসাহাসি করে কথা বলে। বিশেষ করে শাফিন নামের ছেলেটাকে তো কেবিনে ডেকে নিয়ে যতক্ষণ খুশি বসিয়ে রাখে। কি কথা হয় দুজনের মাঝে? তাহলে কি দুজন দুজনকে পছন্দ করে? বিষয়টা ভাবতেই মাথাটা চক্কর দিল ঈশানের। ঈশান জানে না মেয়েটা কী করতে চাইছে। তবে কি ওর ভালোবাসাটা শেষ হয়ে গেল? সেদিনের পর থেকে মেয়েটা নিজে থেকে ঈশানের সাথে ভালোবাসার কথা বলা তো দূরে থাক, ওর থেকে কেমন দূরে দূরে থাকতে চাই। ঈশান নিজে থেকে মেয়েটার দিকে যত এগিয়ে আসার চেষ্টা করে, মেয়েটা নিজের দিক থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে কি ঈশানের প্রতি ভালোবাসাটা ওর মরে গেল, শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? এত সব কথা ভেবে ঈশানের মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। তাহলে কি দিন শেষে ঈশিতা ওর থেকে দূরে সরে যাবে? এখন তো ঈশান ওকে ভালোবাসার চেষ্টা করেছিল, মেয়েটা এখন নিজেই ওর কাছে আসে না, তাহলে জোর করে ওকে কি করে কাছে ডেকে নেবে? অফিসে বসে হাজারটা কথা ভাবছিল। এরই মাঝখানে লাঞ্চ টাইম হতেই ঈশান লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গিয়ে দেখলো
ঈশিতা আবারও সেই শাফিন সাহেবের সাথেই বসে খাবার খাচ্ছে আর দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। এই ছেলেটাকে বর্তমানে ঈশানের বিরক্ত লাগতে শুরু হয়েছে। ঈশান ওকে আগে ভালো ভাবলেও যখন থেকে ওর বউয়ের সাথে এরকম লটর পটর গল্প শুরু হয়েছে তবে থেকে ঈশানের মনে হয় ছেলেটাকে কি আর কোনো মেয়েকে চোখে দেখলো না। দিন শেষে ওর বউয়ের সাথে কিনা গল্প করতে হলো। একটা মাস এরকম ঈশিতার সাথে অফিসে কথা কাটাকাটির মধ্য দিয়ে কাটলো ঈশানের, কারণ মেয়েটাকে প্রচুর পরিমাণে যেদিন যেটা বলে সেটা করেই ছাড়ে। তাহলে কি দিন শেষে ঈশানও রাগিয়ে তোলার জন্য এমন করছে? কিন্তু আজকাল ভালোবাসার কথাটা বলা তো দূরে থাক, নিজে থেকে কখনোই কথা বলে না ঈশানের সাথে। ছেলেটা যতবারই ওকে বিষয়টা বলার চেষ্টা করেছে ততবারই মেয়েটা কোনো না কোনো ভাবে ওকে এড়িয়ে গেছে। দুপুরে কাজের চাপটা খুব কম ছিল, তাই ম্যাডামের কেবিনের সামনে আসলেই এই বিষয় নিয়ে ম্যাডামের সাথে একটু কথা বলা দরকার। উনি কেন এমন করছেন এখানে সেটা জানতে খুব ইচ্ছে হচ্ছিল। ভাবলো এই বিষয়টা শেষ করা দরকার। ঈশানের এখন মোটেও এসব কিছু ভালো লাগছে না। কেন জানি মেয়েটার সেই আগের পাগলিটাকেই দেখতে ইচ্ছে করে। অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করতেই খেয়াল হলো ঈশিতা ল্যাপটপে কাজ করছে। ঈশান এসে ওর সামনাসামনি বসলো। ঈশিতা রাগী চোখে ওর দিকে তাকাতেই তখন ঈশান বলতে লাগলো, আজকাল তুমি যেসব কাণ্ড কারখানা করেছো এসব মোটেও ঠিক হচ্ছে না ঈশিতা। আমি বলি কি, এবার অন্তত এই নাটকটা বন্ধ করো। আমার এসব পছন্দ হচ্ছে না। তুমি যা বলেছিলে তাই করেছি, তাহলে অফিসে এসে এসব কি শুরু করেছো? ইভেন আমি কয়েকদিন যাবৎ দেখছি তুমি বাইরে গিয়ে অন্য ছেলেদের সাথে হাসাহাসি করে কথা বলো। হাজব্যান্ড থাকতে পরপুরুষের সাথে কথা বলাটা বেমানান, সেটা তুমি খুব ভালো করে জানো। কে হাজবেন্ড? দেখো ঈশিতা, কথা বলো না। আমার কিন্তু রাগ হচ্ছে খুব। রাগ করে থাকলে আমাকে বলো, আমাকে কি করতে হবে সেটাই করছি। তারপর এসব বন্ধ করো। আজব তো, এত বড় অফিসের এমডি, তাহলে কি আমি কোনো স্টাফের সাথে কথা বলতে পারবো না, নাকি সব সময় তোমার কাছেই বসে থাকবো? দেখো, বাসায় তুমি যা খুশি তাই বলতে পারো, কিন্তু অফিসে তোমার কোনো রাইট নেই আমাকে কোনো বিষয়ে ফোর্স করার। তার মানে তুমি যা খুশি তাই করতে চাও, তাই তো? এতদিনে সব তুমি করেছো, তাহলে এখন আমি করলে দোষ কোথায়? এমন না যে আমি তোমার মতো প্রেম করছি, আমি তো অফিসের কলিগদের সাথে কাজের জন্যই কথা বলি। এটা যদি তোমার ভালো না লাগে সেটা তোমার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আমাকে এসব বিষয়ে কিছু বলতে আসবে না। বাসায় কথা বাসাতেই বলবে, কিন্তু এসব বিষয়ে বললে আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। আর তোমাকে আমি একদিন বলেই দিয়েছি, কাজের বাইরে পার্সোনাল লাইফ নিয়ে অফিসে কোনো কথা বলবে না। আমি জানতাম না একটা মেয়ের হাজব্যান্ডের বাইরেও কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে, আর সেই পার্সোনাল বিষয় নিয়ে নাক গলানোর অধিকারটা তার হাজব্যান্ডেরও থাকে না। মেয়ে মানুষ তো স্বাধীন হয়ে উঠতে চাও, কিন্তু এত বেশি স্বাধীন হয়ে গেছে যে অতিরিক্ত উঠতে শুরু করেছ। যাই হোক, তোমার যা খুশি তাই করো, তবে একটা কথা, এমন কোনো কাজ করো না যার জন্য আমার আর আমার পরিবারের সম্মানটা নষ্ট হয়। ঈশান কথাগুলো বলেই কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। মেয়েটাকে কি বোঝাতে গেল আর মেয়েটা ওকে উল্টো বুঝ দিয়ে দিল। তার মানে মেয়েটা ওর কোনো কথাই শুনবে না, ঠিক করে নিয়েছে। আর এগুলো কতদিন চালাবে ঈশান জানে না। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেদিন ঈশানের থেকে রাগী ঈশিতার সামনে আর কেউ হবে না। এমন করেই আরও 15টা দিন কাটলো। এবার ঈশান এটুকু খেয়াল করেছে, বাসাতেও যখন রাতে ঈশান ঘুমোয় তখন মেয়েটা ফোনে কারোর সাথে কথা বলে। এসব বিষয়ে জানার পর ঈশানের মেজাজটাই পুরো খারাপ হয়ে গেল। প্রথমে তো ভেবেছিল কোনো কাজিন কিংবা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলে, কিন্তু এমন করে কথা বলে তাতে অন্য কিছুই প্রকাশ পায়। ঈশান বাসাতেও মেয়েটাকে যখন জিজ্ঞেস করে এসব কেন করে, তখনও মেয়েটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি ঈশানের কথা আর ঈশানকে নিয়ে ভাবার সময়টা এখন ঈশিতার কাছে আর নেই? ছেলেটার এটা ভেবেই রাগ হচ্ছে যে এগুলোই যদি করবে তাহলে ওকে বিয়ে করার দরকার কী ছিল? এত কাঠখড় পুড়িয়ে এখন আবার এমন একটা নাটক করা হচ্ছে। দুজনের বিয়ের প্রায় 6 মাস হয়ে গেছে। এই 6 মাসে ঈশান খেয়াল করেনি ঈশিতার শেষ কয়েক মাসে নিজে থেকেই ঈশানের সাথে কথা বলেনি। ঈশান মেয়েটাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে, নিজে থেকেই কাছে আসার চেষ্টা করলে মেয়েটা ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এখন তো নিজে থেকে ছেলেদের সাথে কথা বলে।
এই বিষয়টা ঈশানের প্রথমে স্বাভাবিক লাগতো। ভাবতো ঈশিতা একটা অফিসের এমডি, তাই হয়তো ছেলেদের সাথে কথা বলতে পারে। কিন্তু দিন যত যাচ্ছিল সেটা ঈশানের অসহ্য সীমার বাহিরে চলে যাচ্ছিল। সব সময় স্বাভাবিকভাবে ভাবলে স্বাভাবিক থাকা যায় না। ঈশানও ঠিক তেমনটাই ভেবেছিল। অফিসে একদিন আসার পর জানতে পারলো ম্যাডাম কারোর সাথে দেখা করতে গেছে। উনি নাকি একটু আগে বেরিয়ে গেছেন। ঈশানের বেশ খানিকটা কৌতূহল হলো যে কার সাথে এত দেখা করতে যায়, কিংবা যার সাথে ফোনে কথা বলে সব সময় হাসাহাসি করে তার সাথেই কিনা। বিষয়টা দেখার জন্য ঈশান বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তারপর অনেক খোঁজাখুঁজির পর লোকেশন ট্র্যাক করে একটা পার্কে চলে আসে। আর এসে যা দেখতে পায় তা দেখার জন্য প্রস্তুত ছিল না। ঈশিতা একটা ছেলের সামনাসামনি বসে আছে। ছেলেটাকে দেখতে বেশ হ্যান্ডসাম আর স্মার্ট। এই ছেলেটার সাথেই কি ঈশিতা কথা বলে? কিন্তু এর মাঝে খেয়াল করলো দুজনেই বেশি হাসি করে কথা বলছে। ঈশিতা নিজে থেকেই ছেলেটার হাতের উপর হাত রেখেছে। অন্যদিকে ঈশানের বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। তাহলে কি এতদিনে জমানো আবেগ, জমানো ভালোবাসা সব মিথ্যা হয়ে গেল? তাহলে কি ঈশিতার ভালোবাসাটা মিথ্যা ছিল? ওরা কি তবে কথা বলছে সেটা তো শোনা যাচ্ছে না, কিন্তু বেশ হাসাহাসি করেই যে কথা বলছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এসব দেখার পর আর ইচ্ছে করলো না ওদের এসব কর্মকাণ্ড দেখতে। তাই ঈশান বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। এত দ্রুত ছেলেটা ড্রাইভ করছিল যে মনেই নেই ও রাস্তাতে আছে আর মেন রোডে বাইক চালাচ্ছে। ছেলেটা পাগলের মতো ফুল স্পিডে বাইক চালাচ্ছিল। সব কিছুই যেন এলোমেলো লাগছে আজকে। কেন কেন জানি মনে হচ্ছে ঈশিতা তাহলে শেষ পর্যন্ত নিজের আসল রূপটা দেখিয়ে দিল। কিন্তু ঈশান তো এমন কিছু চায়নি। ছেলেটা চেয়েছিল ভালোবেসে ঈশিতাকে নিজের করে নিতে, নিজে থেকে এগিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু মেয়েটা গত কয়েক মাস ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওকে ভালোবেসে সেটাও স্বীকার করেনি। যখন ঈশিতা ভালোই বেসেছে তখন ঈশান দূরে সরেছিল। তারপর ঈশান যখন ভালোবাসলো তখনই ঈশিতা নিজের ওর লাইফ থেকে চলে যেতে চাইছে। দিন শেষে এমন কিছু সম্মুখীন হতে হবে সেটা ঈশানের ধারণার বাহিরে ছিল। কথাগুলো এক পণে ভাবছিল। এরই মাঝে খুব জোরে সোরে একটা ধাক্কা অনুভব হলো ঈশানের পুরো শরীরটা জুড়ে। সামনে থেকে একটা ট্রাক ধেয়ে আসলে ঈশান পাশ কেটে পেরিয়ে যেতে গিয়েই খুব জোরে সোরে ধাক্কাটা লেগেছে। এক মুহূর্তের মধ্যেই মনে হচ্ছে চোখ জোড়া বুঝি বন্ধ হয়ে আসবে। পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে। এ বুঝি সময় শেষ হয়ে গেল। কথাগুলো ভাবতেই আপনা আপনি চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। মাঝে কেটে গেছে 1 ঘন্টা। ঈশিতা যখন অফিসের দিকে আসছিল ঠিক তখনই ওর নাম্বারে একটা কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিতার ছোট বোন বলতে আরম্ভ করে, আপু কোথায় তুমি? এই তো আমি অফিসের দিকে যাচ্ছি। কেন রে, কি হয়েছে বল? কারো কিছু হয়নি, তুমি একবার সিটি হসপিটালে চলে আসো, বাকিটা আসলেই দেখতে পাবে। ঈশিতার বোন কলটা কেটে দিলেই ঈশিতার এক মুহূর্তও দেরি করলো না। বুকের ভিতর কেমন যেন একটা অজানা আশঙ্কা কাজ করছে। তাহলে কি আব্বু আম্মুর কিছু হলো? ঈশিতা আধা ঘন্টার মধ্যেই হসপিটালে চলে আসে। দেখা অফিসের কিছু লোকজন সেখানে আছে। এমন কিছু দেখে বেশ খানিকটা অবাক হলো। এবার ঈশিতা কেবিনটা সামনে এসে দাঁড়াতেই দেখলো ঈশানের আব্বু আম্মু কান্নাকাটি করছে। বোন, কার কি হয়েছে বল না? আব্বু আম্মু, ছোট আম্মু সবাই তো আছে, তাহলে কার কি হয়েছে বল না? ঈশিতার কথাতে মিহি কান্না করে দিল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আপুরে, ঈশান ভাইয়া বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে, ডক্টর কিছু বলতে পারছেন না। ঈশানের নামটা শোনার সাথে সাথেই ঈশিতার চোখ জোড়া আপনা আপনি পানি পড়তে আরম্ভ করলো। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণের মধ্যেই হসপিটাল ভরে গেল লোকজনে। অফিস থেকে লোকজন আসলো ঈশানকে দেখার জন্য, কিন্তু ডক্টর এখনও বের হননি। 2 ঘন্টা প্রচেষ্টার পর অপারেশন শেষ হলে ডক্টর এসে জানালো রোগীকে বেডে দেওয়া হয়েছে, আর 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। তবে সম্পূর্ণ বিপদমুক্ত এটাও বলা যাচ্ছে না। ডক্টরের এমন কথা শুনে 2 পরিবারের মানুষগুলো কাঁদতে লাগলো। ঈশিতার যেন হুঁশই নেই।
ওর মনে হয়েছে ওর থেকে মরে গেলেও তো ভালো হতো। 24 ঘন্টার জায়গায় ছেলেটার জ্ঞান ফিরল পুরো 30 ঘন্টা পর। আর শেষ 6 ঘন্টাতে দুই পরিবারের মানুষগুলোর অবস্থা কেমন হয়েছিল সেটা ঈশান দেখলে হয়তো বুঝতে পারত। সবাই ঈশানকে নিয়ে কতটা টেনশন করছে। ছেলেটার শ্বাস প্রশ্বাস চলছিল বলেই ডক্টর আশাবাদী ছিল যে জ্ঞান ফেরার সম্ভাবনা আছে। অন্যদিকে ঈশানের জ্ঞান ফিরতেই বুঝতে পারল পুরো হাত পা আর শরীরটা জুড়ে ব্যথা অনুভব হচ্ছে। কোনো কথাই বলতে পারছে না। আশেপাশে তাকিয়ে দেখলো একটা বেডে শুয়ে আছে। নিশ্চয়ই এটা হসপিটাল। জ্ঞান ফিরতেই ঈশানের তখনই মনে হচ্ছিল মানুষ ঠিক দুইটা কারণেই ভোগে। গল্পের শুরুতে যেটা বলেছে, এই মুহূর্তে রোগে না ভুগলেও শোকের কারণে অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বেডে শুয়ে আছে। সবাই গিয়ে ঈশানকে দেখে আসলো, কিন্তু ছেলেটা কথা বলতে পারলো না, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে কথা মতো বলার জন্য ডক্টর কাউকে পারমিশন দেয়নি, শুধু দেখে আসতে পারবে সেজন্যই সবাইকে বলা হয়েছিল। ঈশানের আব্বু আম্মু কোনো রকমে দেখে বেরিয়ে আসলো। অফিসের কলিগগুলো একে একে গিয়ে দেখে আসলো। তারপর গতকাল ছেলেটার থেকে ঈশান জেনেছিল ম্যাডাম কোথায় গিয়েছে। সে ছেলেটার সাথে দেখা হলেও বলতে আরম্ভ করলো, ম্যাডাম কান্নাকাটি করবেন না, স্যার এখন ঠিক আছে। কালকে যদি স্যারকে আমি আপনার কথাগুলো না বলতাম তাহলে হয়তো স্যার এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেত না, এরকম কিছুই হতো না। মানে? কাল আপনি যখন অফিস থেকে বেরিয়ে গেছিলেন তখন ঈশান স্যার আপনার কথা জিজ্ঞেস করছিল। বলছিলাম আপনি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, তখনই তো স্যার বেশ রেগে বেরিয়ে গেল। তার ঘন্টা দুয়েক পরে জানতে পারলাম ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার সেটা বুঝতে পারছে ঈশান ওকে দেখার জন্য কিংবা ওর সাথে দেখা করতে যাচ্ছে সেটা দেখার জন্য এরকম তাড়াহুড়ো করে বেরিয়েছিল, আর নয়তো ওদের দুজনকে একসাথে দেখেছে। আর কিছু ভাবতে পারছে না। ঈশিতার বারবার মনে হয়েছে সব কিছু ওর জন্যই হয়েছে। 7টা দিন এমন করেই গেল, আর এই 7টা দিন ঈশিতা যেন নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল। হাজব্যান্ড হসপিটালের বেডে এমন করে পড়ে আছে, আর ও কি করে অন্য কিছু নিয়ে ভাববে। ঈশিতা সব সময় ঈশানের খেয়াল রেখেছে। ঈশান দুদিন পর থেকেই কথা বলতে আরম্ভ করলেও ঈশিতার সাথে এক চুল পরিমাণও কথা বলেনি, কারণ মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছেই হয়নি। 7ম দিনের মাথায় ছেলেটাকে বাসায় নিয়ে আসা হলো। ডক্টর আসার সময় খুব ভালো করে বলে দিয়েছে 2টা মাস খুব ভালো রেস্টে থাকতে হবে। প্রতিনিয়ত ঈশিতা ঈশানের সেবা করেছে, তারপরও ঈশান ওর সাথে কথা বলে না। ঈশিতা বুঝতে পারল ছেলেটা কোনো কারণে ওর উপর রেগে আছে। পুরো 10টা দিন কেটে গেছে, বেডে শুয়ে আছে ছেলেটা। ঈশানকে দুপুরে খাওয়ানোর জন্যই ঈশিতা আবারও খাবার নিয়ে আসলে তখনও উঠে বসলো। অবশ্য নিজে থেকে উঠে বসতে পারলো আর কই। ঈশিতা সাহায্য করতেই ঈশান বসলো। তখনই ঈশিতা বলতে আরম্ভ করলো, তোমার যদি আমার উপরে কোনো কারণে রাগ হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, তারপরে এমন চুপ করে থেকো না। তোমার এই চুপ করে থাকাটা আমি যে নিতে পারছি না ঈশান। না তো, আমার আপনার উপর রাগ হবে কেন? তাছাড়া আপনি তো কোনো অন্যায় করেননি। অন্যায়টা আমার দ্বারা হয়েছিল, কারণ যে আমাকে এত ভালোবাসতো তাকে ভালো না বেসে থাকতে পারেনি। তারপর যখন চেষ্টা করলাম তখন, যাই হোক এগুলো বাদ দিন। ঈশিতা ঈশানের কথাতে অবাক চোখে তাকিয়ে রইল। তখন মেয়েটা ওকে খাইয়ে দিতে লাগলো। ঈশিতা কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে লাগলো, ওই ছেলেটির সাথে কবে চলে যাচ্ছেন আমাকে জানিয়ে দিন। আপনি সেদিন সেপারেট হওয়ার কথা বলেছিলেন, আজ আমি বলছি যত তাড়াতাড়ি আমরা আলাদা হয়ে যাব ততই আমাদের দুজনের জন্য ভালো। কারণ আমি আপনার কাছে থাকলে সারা জীবন আপনার থেকে একের পর এক কষ্টই পেয়েই যাব। সেটার কি খুব বেশি দরকার আছে? আপনার এখন আমার সাথে থাকার কোনো প্রয়োজন আমি দেখছি না। যেহেতু সব কিছু নিজের মতো করে ঠিক করে নিয়েছেন, তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই বেটার। ঈশিতা চুপ করে রইল, চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু তারপর মেয়েটা ঈশানকে খাওয়ানো থামালো না। খাওয়া শেষ হতেই মেডিসিন খেয়ে শুয়ে পড়ল। তখন ঈশিতা এসে সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমাকে চালাতে গিয়ে উল্টো তোমাকে এমন করে কষ্টের মুখে ফেলে দিলাম, তার জন্য অনেক বেশি আমি লজ্জিত। আমি চেয়েছিলাম তোমাকে একটু কষ্ট দিতে, তাই বলে এত কষ্ট দিতে চাইনি ঈশান। যতটা কষ্ট দিলে তোমাকে
এই অবস্থার জন্য মধ্যে পড়তে হয়? তুমি হয়তো সেদিন ভেবেছিলে আমি অন্য কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাব, কিংবা সাথে রিলেশনে দাঁড়িয়েছি, তার সাথে দেখা করতে যাচ্ছি। তুমি জানো যে ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলাম ওকে? সেটা আমার ফুফাতো ভাই গত কয়েকদিন আগে কানাডা থেকে দেশে ফিরেছে। আমার সাথে দেখা করতে চাইলে কাজের জন্য দেখা করতে পারলাম না, কিন্তু সেদিন একটু সময় ছিল বলে দেখা করতে গিয়েছিলাম। তোমাকে খুঁজেছিলাম কিন্তু তুমি অফিসে ছিল না, পরিচয় করে দিতে চেয়েছিলাম, আর তুমি এমন কিছু ভাবলে। যাই হোক, তোমাকে আর বোঝানোর মতো ইচ্ছাটা আমার আর নেই। তোমাকে বোঝাতে গিয়ে আমি বারবার নিজেই বুঝে গেছি। বোঝাতে হবে না, আমাকে যেহেতু কষ্ট দিতে চেয়েছিলেন, দেখুন আমি কত কষ্ট পাচ্ছি। হসপিটালের বেডে শুয়েছিলাম 7 দিন, এর থেকে কি বেশি কষ্ট দিতে চেয়েছিলেন? আপনি গত 3-4 মাসের যে ব্যবহারটা আমার সাথে করেছেন না, অন্য ছেলেদের সাথে এমন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, এইসব আমাকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট নয় কি? ঈশিতা, আপনার কি একবারও মনে হয়নি যে হাজব্যান্ডের সামনে ওয়াইফ এমন কিছু করলে তার ঠিক কতটুকু কষ্ট লাগবে? অবশ্য আপনি সেটা চিন্তা করবেন কি করে? আপনি সবসময় নিজের চিন্তাই করেন। আমার ভালোবাসাটাকে আপনি অসম্মানিত করেছেন। আমি নিজে থেকে আপনাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ততদিনে আপনার ভালোবাসাটা আমার কাছে অপ্রকাশিত হয়ে গেছে। আপনি নিজের মতো করে আমাকে ভালোবেসেছিলেন, আর আমিও আমার মতো করে আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু দিন শেষে সেই ফলাফল শূন্য। এত ভালোবাসার পরও দুজনে ভালোবাসা এক হলো না। যাই হোক, আমাকে এত সম্মান আর এত সেবা করতে হবে না। খামাখা একটা অসুস্থ রোগীর সাথে আপনি পড়েই বা থাকবেন কেন? আপনি চলে যেতে পারেন, সময় হলে আমি ডিভোর্সের কাগজগুলো পাঠিয়ে দেব। ঈশানের সুস্থ হওয়ার জন্য পুরো মাস লাগলো। এই 2 মাসের মধ্যে আর কেউ ডিভোর্স নিয়ে কোনো কথাই ওঠেনি। ঈশানের মাঝে ঈশিতার আব্বুর কাছে গিয়ে সবটা বলেছে আর এই অফিসে যাবে না। আব্বু ঈশানকে বলেছে নিজেদের অফিসটা দেখাশোনা করতে। ছেলেটাও সেটাই সিদ্ধান্ত নিয়েছে। ঈশান ভেবেছে সামনের সপ্তাহ থেকেই কাজ করতে আরম্ভ করবে। এভাবে বসে থাকলে চলবে না। কথাগুলো বেডে বসেই ভাবছিল ঈশান। এর মাঝখানেই ঈশিতা এসে ওর থেকে কিছুটা দূরে বসলো আর বলতে লাগলো, ঈশান, বলছিলাম কি, এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই? কি ঠিক হয়েছে? আপনার কাছে মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তো কোথাও কোনো ঠিক দেখতে পাচ্ছি না। না মানে বলছিলাম যে তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, তাই আর কি। চলে যেতে চান তো যেতে পারেন, আপনাকে তো ধরে রেখে বেঁধে রাখা হয়নি। আপনি শুধু শুধু আমার মতো একটা অসুস্থ মানুষের সাথে এতদিন ছিলেন, আপনাকে আমি জোর করে কিন্তু ধরে রাখিনি। যাই হোক, আমি উকিলের সাথে কথা বলবো, আপনি বাসায় চলে যান। এতদিন যাবৎ আমাকে এত বড় হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। বারবার কেন ডিভোর্সের কথা বলছো? আমি তো একবারও ডিভোর্স চাইনি। তুমি শুধু শুধু এগুলো বলছো আমাকে কষ্ট দেওয়ার জন্য, তাই না? কষ্টটা আমি না, আপনি আমাকে দিতে চেয়েছিলেন, তাই তো এরকম একটা কাজ করেছেন। আপনি ভেবেছিলেন অফিসে গিয়ে আমি অন্য সব মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করি, কিন্তু সেখানে গিয়ে নিজেই অন্য ছেলেদের সাথে কথা বলছেন আমাকে কষ্ট দেওয়ার জন্য। সেদিন অ্যাক্সিডেন্ট করে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে যখন আপনি অন্য ছেলেদের সাথে এসে হেসে হেসে কথা বলছেন। একটা পুরুষ তার শখের নারীকে যদি অন্য কারোর সাথে কথা বলতে দেখে, সেটা তার জন্য যে কতটা কষ্টের আপনি বুঝবেন না। আই সরি, আমি আর কখনো এরকম কাজ করবো না। আমি ভুল করেছি, তার জন্য একবার আমাকে সুযোগ দাও। এসব কথা তো প্রায়ই শুনেছি, আর কতবার অন্যায় করেও মাপ চাইবেন। সরিটা আপনাদের একটা কমন বাক্য হয়ে গেছে। সরি বলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে আমি যে কষ্টটা পেয়েছিলাম সেটা আপনি ফিরিয়ে দিতে পারবেন। এমন করে বলছো কেন? সেদিক দিয়ে দেখতে গেলে তুমিও অপরাধী, আমিও অপরাধী। তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5টা বছর আমার ভালোবাসাটাকেও অপেক্ষা করে গেছো। ইভেন বিয়ের পরেও যখন আমাকে নিজের কাছে টেনে নাওনি। আমি সেসব কথাই আসতে চাচ্ছি না। আর 6 মাসে কি হলো না হলো সেটা ধরেই বসে আছো। আমার কষ্ট পাওয়ার জন্য কি এটা যথেষ্ট ছিল না? এসে আমি তোমাকে আর কি বলে বোঝাতে পারবো বলো তো? ঠিক কতটুকু ভালোবাসি আমি তোমায়। আমি চেয়েছিলাম তোমাকে একটু জেলাস ফিল করাতে, তাই অন্য ছেলের সাথে কথা বলতাম, যেন রাগ করে হলেও তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু না, তুমি নিজের জেদের কাছে অটল। তুমি কতটুকু কষ্ট পেয়েছো, আমার কষ্টের কথা তোমার মনে নেই? যাই হোক, আমি এসেছিলাম তোমাকে বলতে আর একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সুযোগ দেওয়ার কথাটা বলার মতো সুযোগই তুমি আমাকে দিলে না। তুমি চিন্তা করো না, আমি চলে যাব। তোমার মনে হয় আমরা একসাথে থাকতে পারবো না, তাহলে আর দরকার নেই।
ঈশিতা কথাগুলো বলেই বারবার চোখ মুছতে লাগলো। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। ভাবলো রাগ অভিমান অনেক হয়েছে, বারবার এরকম করে কাণ্ড করবে আর দুজনেই কষ্ট পাবে। দিন শেষে সবটা ভুলে একবার নতুন করে তো শুরু করতে দোষ নেই। মেয়েটা ওকে এত ভালোবাসে আর ও তো এখনও মেয়েটাকে ছাড়া থাকতেই পারবে না, তাহলে কেনই বা দূরে সরিয়ে দিবে? কথাগুলো ভেবেই ঈশান ঈশিতার দিকে এগিয়ে এসে ওর পাশে বসলো। মেয়েটা যখনই সরে যেতে নিবে তখনই ঈশান ওর একটা হাত ধরল। তারপর মেয়েটাকে নিজের কাছে আনতে গেলে ঈশিতা একটু রাগ দেখালো। ঈশানও মেয়েটাকে হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে আসলো। তারপর বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় কয়েকটা চুমু দিয়ে বলতে লাগলো, আর কখনো এরকম হবে না। দেখো, এখন থেকে অনেক ভালোবাসবো। তুমি যেমন আমার কাছে সুযোগ চেয়েছিলে, আমিও তোমার কাছে একটা সুযোগ চাই তোমার ভালো স্বামী হয়ে ওঠার। প্লিজ কান্নাকাটি করো না, যা ইচ্ছে তাই বলো। রাগ অভিমান অনেক হয়েছে, এবার অন্তত একটু কথা বলো। আমাকে মারো, বকো, যা ইচ্ছে তাই করো। ঈশিতা আবেগে ঈশানের বুকে কিল ঘুষি মারতে লাগলো। ঈশান মেয়েটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরতেই মেয়েটা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। দিন শেষে কে কতটুকু অন্যায় করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা মহৎ, তাই ভালোবাসার মানুষগুলোর দোষ ত্রুটি না দেখে ভালোবাসাটাই আগে দেখতে হয়। ভালো থাকুক ভালোবাসা। দেখা হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।